রাজ কর্মচারীরা বা রাষ্ট্রের কর্মচারীরা রাষ্ট্র রক্ষা করে, রাষ্ট্রের চাকরি করে, সরকারের দালাল না, তারা সরকারের গোলাম না। রাষ্ট্র এবং সরকার এক না। যদি এটা বুঝি তাহলে বুঝবো যে এর আগে পুলিশরা যে শেখ হাসিনার যে তার যে নির্দেশ শুনেছে তারা ঠিকই করেছে। আমরা কি জয়ী হয়েছি? জোরে বলেন। আগামী দিনে কি করতে পারবেন এটা, কিন্তু আমরা নিজেরা কি করতে চাই, আমরা কোথায় সুনির্দিষ্ট, আমরা কোথায় দৃষ্টিটা নিবদ্ধ, সেটা করতে পারলে আমরা খুব তাড়াতাড়ি অগ্রসর হব। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কিছু প্রশ্ন আমি কিছু বিষয় পরে দ্রুত শেষ করার চেষ্টা করব। এই যে নিবদ্ধ হওয়ার কথাটা যখন বলছি, খেয়াল করেন, এই নিবদ্ধ রাখার প্রথম পথ হচ্ছে এই যে গণঅভ্যুত্থানটা ঘটে গেল, এটা কি বিজয় হয়েছে না হয়নি? মানে আমরা কি জয়ী হয়েছি? জোরে বলেন। এই কেউ কেউ বলতেছে হয়েছে, কেউ কেউ বলতেছে হ্যাঁ না, না আমরা জয়ী হইনি, আমরা ব্যর্থ হয়েছি। ব্যর্থ হওয়ার কারণটা কি? কেন আমরা এখনো কোনো একটা ঘটনা করলে আমরা ঝাঁপাই করি আবেগের দ্বারা কখনো কোনো বড় কাজ করা যায় না। তাহলে খুবই নিবদ্ধ থাকতে হবে আমার দৃষ্টি। আমি কি অর্জন করতে চাইছি? গণঅভ্যুত্থানের মানে হলো পুরনো ব্যবস্থাকে উৎখাত করে দিয়ে নতুন ব্যবস্থার পত্তন। আমি আবারও বলি, গণঅভ্যুত্থান কথাটার মানে হলো জনগণ যখন উত্থিত হয়, জনগণ যখন দাঁড়ায়, তখন তাকে দৃশ্যমান দেখা যায়। এর আগে জনগণ কিন্তু দেখা যায় না। সে কি জন্য দাঁড়িয়েছে? সে একটা ফ্যাসিস্ট শক্তিকে উৎখাত করতে চায় এবং উৎখাতের মধ্য দিয়ে সে একটা নতুন ব্যবস্থা পত্তন করতে যায়। তরুণদের ভাষায় সেটা হলো নতুন বাংলাদেশ। মানে নতুন বাংলাদেশ গঠন করতে হবে, এটা আসল কাজ। কি করে গঠন করব? আসলে আপনাকে জিজ্ঞাসা করি, কি করে নতুন বাংলাদেশ গঠন করবেন? কোন ধারণা আছে? কি করে করবেন? বুঝলাম, তত্ত্ব বললেন, করবেন কি করে? তা আজকে সকাল থেকে উঠে আমরা আলোচনা করতে পারতাম যে আমরা পরাজিত হয়েছি, যেহেতু আমাদের অজ্ঞতার সুযোগ নেই, আমরা যেহেতু রাষ্ট্র বুঝি না, আমরা রাজনীতি বুঝি না, আমরা আইন বুঝি না, অথচ আমরা এই বসে আছে কলেজে বুঝি না বলে আজকে শত্রু কিন্তু প্রতিবিপ্লব ঘটিয়েছে সংবিধানের নামে, আইনের নামে। আপনি বুঝতে পারবেন, আপনার ঘর থেকে আপনার সম্পদ যেটা আপনি জয় করেছিলেন, যার জন্য সাব্বির হাসান মনি শহীদ হয়েছে, আপনার কাছে তারা নিয়ে চলে গেছে। এখন ক্ষমতায় কারা আছে? কারা? আপনি না। কারা ক্ষমতা আছে? সেনাবাহিনী। এবার বসে বসে গান করে মন্দিরের সোপান্তরা গানটা করেন, আর কান্নাকাটি করেন। এইভাবে তো রাজনীতি হয় না। তরুণদের তো রাজনীতি শিখতে হবে, বুঝতে হবে রাজনীতি কি। তাহলে কেন এটা সাংবিধানিক বিপ্লব? সেটা হলো এই যে জনগণ যখন উত্থিত হয়, দাঁড়ায়, তখন এটাকেই বলে গণতন্ত্র। বুঝলেন? জনগণ দাঁড়িয়েছে, তাকে দৃশ্যমান গণঅভ্যুত্থানের মধ্যে সে রাস্তায় নেমে এসেছে। আগের তাকে রাস্তায় দেখা যায়নি, এখন সে ঐক্যবদ্ধ, তার একটা সামষ্টিক ইচ্ছা এখন দেখতে পাচ্ছি সামনে, পরিষ্কার সামনে। সেই কিন্তু দাঁড়িয়ে যখন গেছে, তাকে যখন দেখা যাচ্ছে, এইটাকেই গণতন্ত্র বলে। এই যে গণতন্ত্র, এর আইনি নাম কি? এর আইনি নাম হচ্ছে পপুলার সভরেনিটি, গণসার্বভৌমত্ব। জনগণের অভিপ্রায়ে পরম অভিব্যক্তি। দেখুন, আমি শব্দ দিচ্ছি আপনাদের সংবিধানই আছে, আপনারা পড়েন না। এখন এদিকে বহু রকম কেচ্ছা গান, আর এদিকে ওদিকে ঘোরেন, তো কিছু বলেন না। কত বড় সেনাবাহিনী আপনাদের রাস্তায় বের করে দেবে, থাকতো আপনার। লোকেই বলবে এই পোলাপাইনদের জন্য দেশের এই দুর্দশা। বলবেন কিনা? বলবেন।
তাহলে আপনারা সতর্ক হচ্ছেন না। তাহলে তো আলোচনা করতে হবে, সারাটা দিন আলোচনা করতে হবে কী করে আমরা যেটা আমরা পরাজিত হয়েছি করতে পারি না, এটাকে আমরা কী করে পূর্ণ করব, এটাই তো আলোচনার বিষয়। তা আলোচনা করতে হলে প্রথমে আমাদের চিন্তার যে বিভ্রান্তি, আমাদের চিন্তার মধ্যে এসব দোষ, সেই দোষগুলো কাটাতে হবে। ঠিক আছে? সমস্যাটা কী হয়েছে? সমস্যাটা হচ্ছে ফ্যাসিস্ট স্টেট সে নিজেকে হাজির রেখেছে সংবিধানের মধ্যে। শেখ হাসিনার সংবিধানের মধ্যে এই রাষ্ট্রটা হাজির ছিল। এখন আপনি গণ অভ্যুত্থান করার পরে কি করেছেন? আপনি সেই সংবিধানের যিনি ফ্যাসিস্ট প্রেসিডেন্ট শেখ হাসিনা দ্বারা নিয়োজিত, তার কাছে তাকে শপথ নিয়েছেন। তারা বলেছেন আমি শেখ হাসিনার সংবিধান ঊর্ধ্বে রাখব। বলছেন আপনি দেখেন না কি বলেছে? আমি শেখ হাসিনার প্রণীত সংবিধান আমি রক্ষা করিব। আপনাদের করতে দিয়েছেন, তখন প্রতিবাদ করেন না কেন? আমি একা প্রতিবাদ করতে হচ্ছে কেন? তার মানে আপনার মুখে যেটা বলে, মনে যেটা বলছে, এটা কি করে অর্জন করতে হবে তার প্রতি আপনাদের কোনো দৃষ্টি নেই। আপনারা এদিক ওদিক চলে যাচ্ছেন। পৃথিবীর কোথাও কোনো জাতি উচ্চতর জায়গায় পৌঁছাতে পারে নাই যখন সে ফোকাস, দৃষ্টি নিবদ্ধ থাকে না সেনাপতির মতন, যোদ্ধার মতন, যে এইটা আমি জয় করব, আমি উৎখাত করবো শেখ হাসিনাকে, সঙ্গে সঙ্গে তার ব্যবস্থাকে উৎখাত করবো। ও বইটি পালিয়েছে, আপনারা লাফালাফি শুরু করেছে। ওদের ঠিকই করে দাবি করছে আমি এখন আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী বলতেছে, ওর ছেলে বলতেছে, ও বলতেছে। আপনারা কেউ শেখ হাসিনা পদত্যাগ করেছে এটা কাগজটা দেখছেন তো দাবি করছে না কেন? চুপকে দেখাও নি, বসে আছে কেন? ক্ষমতা কাগজটা দেখাও, দেখি সে কোথায় পদত্যাগ করেছে। আর যারা ওখানে আছে সেনা প্রধান বলুন কি যারা ক্ষমতায় যেই থাকুক, ব্যক্তি প্রতি আমার কোনো আক্রোশ নেই, যারাই থাকুক ক্ষমতায়, ওদেরকে বলেন দেখেন আমাকে পদত্যাগ করতে, কোথায় তিনি বলেন। আপনি বুঝেছেন ষড়যন্ত্রটা কত গভীর? তাহলে এইটা যদি আমরা না খেয়াল করি তাহলে কদিন পরে যে কোনো মুহূর্তে চুপ্পুর তাঁর যে স্বাক্ষরের দ্বারা কিন্তু এই সরকার বাতিল হয়ে যাবে। কেন? উনি কিন্তু এখনো প্রেসিডেন্ট, আর বাকিরা তাঁর উপদেষ্টা, চুপ্পুর উপদেষ্টা। তিনি ইচ্ছা করলে কিন্তু কলমাত্র একদিনে ফেলে দিতে পারেন। যখনই তিনি মনে করবেন যে এটা করার মতো শক্তি সমাজে আছে, তিনি কিন্তু এটা করে দিতে পারবেন। এবং তাঁর যে শক্তির যারা ভিত্তি, তার মধ্যে প্রথম হচ্ছে পুলিশ। পুলিশে কি গেছে কাজে? পুলিশের কাজে গেছে? কাজে যায়নি। আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবেন পুলিশ ছাড়া? আচ্ছা, পুলিশের কাছে কি অস্ত্র আছে? কিছু অস্ত্র চুরি গেছে, আর বহু অস্ত্র আছে, এবং বহু অস্ত্র বাইরে থেকে আসছে। এখন বলেন আর কয়টা ছেলেকে, আর কয়টা মণিকে আপনারা এইভাবে উপহার দেবেন, উৎসর্গ দেবেন? আমাকে বলেন, বুঝে বলেন। এই যে বিশৃঙ্খলা করেন, খালি কল্পনা ফানুস ওড়ান, এটা তারা কী করবেন? এটা তো কিছু করতে হবে। ওরা যদি অস্ত্র নিয়ে দিবার নামে আপনি কি মনে করেন যে আপনাকে এবার আশ্রয় দেবে? তাহলে আমাদের এবং আপনার শত্রু যারা পরিবেষ্টিত, আপনি দিল্লি পরিষ্কার বলছে যে আমরা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হচ্ছে, তারা প্রস্তুতির কথা বলছে, পাবলিকলি বলছে, গোপনে বলছে তা না। তাহলে বুঝতেছেন এগুলো ঘটনাটা যথেষ্ট পরিমাণ জটিল। আবার শেখ হাসিনারই নিয়োজিত আমলারা মারপিট করতেছে একজন একজনের সঙ্গে, তারাই কিন্তু জনপ্রশাসনে শেখ হাসিনার ক্ষমতার প্রধান ভিত্তি ছিল। তো আপনাদের কেউ বলেন না যে জনপ্রশাসনে যারা যারা আসছে এই তালিকা ধরে এইগুলোকে বাদ দিতে হবে? বলেন না, চিনুন না, বলতে পারবো কি কোথায় আছে। ইতিমধ্যে এই যাদেরকে আমরা বলি কি আয়নাঘর, বিভিন্ন রকম গুম খুনের সঙ্গে জড়িত যারা হত্যা করেছে দীর্ঘকাল, ওরা কিন্তু পালাচ্ছে, মজিবুর রহমান পালাচ্ছে। দেখি পারেন নাকি? তাই বন্ধুরা, তরুণ বন্ধুরা, বিপ্লব ডিনার পার্টি
ডিনার পার্টি প্লিজ, উল্লাসের সময় নেই। ফলে যদি আমরা এগোতে চাই তাহলে কিছু কিছু বিষয় আমাদের তত্ত্বগতভাবে খুব পরিচ্ছন্ন থাকতে হবে। কী কী জিনিস পরিচ্ছন্ন থাকতে হবে? প্রথমত রাষ্ট্র এবং সরকার এক না। আমরা কারা কারা জানি রাষ্ট্র সরকার এক না? আমরা কি বুঝি এটা মানে কি? রাষ্ট্র এবং সরকার এক না। যদি এটা বুঝি তাহলে বুঝবো যে এর আগে পুলিশরা যে শেখ হাসিনার যে তার যে নির্দেশ শুনেছে তারা ঠিকই করেছে। কেন ঠিক করেছে? কারণ সেই পুলিশের কাছে সরকার মানে রাষ্ট্র, তারা কিন্তু রাষ্ট্রের কর্মচারী ভাবে না নিজেদের, তারা শেখ হাসিনার কর্মচারী করেছে। কেন ভেবেছে? কারণ আপনি তো পরিষ্কার না, তাহলে যেন আপনি পুলিশের দিয়ে আপনি তাই করবেন। রাজ কর্মচারীরা বা রাষ্ট্রের কর্মচারীরা রাষ্ট্র রক্ষা করে, রাষ্ট্রের চাকরি করে, সরকারের দালাল না, তারা সরকারের গোলাম না। সরকারটা নির্বাচিত করে কেন? রাষ্ট্রের যেই নির্বাচন পদ্ধতি আছে সেই নির্বাচন পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনার জন্য তাদেরকে আমরা নির্বাচিত করি। রাষ্ট্র কিন্তু আলাদা জিনিস, রাষ্ট্র গঠন করতে হয়। আমি আবার বলি, রাষ্ট্র গঠন করতে হয়, আগে বানাতে হয়, বানাতে হয় বাড়ির মতো বাড়ির মতো বানায় তেমনি করে বানাতে হয় যেখানে আমরা বাস করি। 72 সালে কি আমরা রাষ্ট্র বানাতে পেরেছি? কেন পারিনি? কারণ যাদেরকে আমরা রাষ্ট্র বানাতে বলেছিলাম তাদেরকে আমরা পাঠিয়েছিলাম পাকিস্তানে। তারা পাকিস্তান বানাবার কথা, তাদের পাকিস্তানের সংবিধান রচনার কথা থাকে। তো তারা LF-এর অধীনে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার এটা কে দিয়েছিল? দিয়েছিল ইয়াহিয়া খান। মানে সেনাবাহিনীর লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের অধীনে তারা নির্বাচিত হয়েছে। নির্বাচিত হয়েছিল কোথার জন্য? পাকিস্তানের গণপরিষদের জন্য, বাংলাদেশের জন্য। তার দেশ যখন স্বাধীন হলো তখন তো উচিত ছিল আরেকটা গণপরিষদ করা, কারণ বাংলাদেশটাকে স্বাধীন দেশ নাকি স্বাধীন হয়েছে আমি বলতে নাকি নাকি স্বাধীন হয়নি। তার উচিত ছিল নতুন নির্বাচন করা, নতুন গণপরিষদ নির্বাচন করা, এবং সেই গণপরিষদে জনগণ নতুন করে গঠনতন্ত্র, নতুন রাষ্ট্র গঠন করা।